আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমি একটা পোস্ট করেছিলাম যে আমি একেকটা সাবজেক্টের একদম চ্যাপ্টার ভিত্তিক হচ্ছে কোনগুলা ইম্পোর্টেন্ট, কোন টপিকগুলা যাতে আপনারা ওগুলা বারবার রিভিশন দিতে পারেন। এবং অনেকে আছে নতুন যারা ১ম বার প্রিপারেশন নিচ্ছেন এবং কোনো কোচিং বা কারো আন্ডারে প্রিপারেশন নিচ্ছেন না। তো তারা যাতে একটু ইজিলি ধরতে পারে বিষয়গুলা, সেজন্য আজকের ভিডিওটা। আমি ফার্স্টে হচ্ছে আজকে বাংলা দিয়ে শুরু করছি, বাংলা সাহিত্য। আর বাংলা সাহিত্যর একদম স্পেসিফিক যদি বলতে চাই, আধুনিক যুগটা দিয়ে আমি শুরু করব। আর নেক্সট টাইম আমি হচ্ছে হয়তোবা প্রাচীন আর মধ্য যুগটা দিয়ে দিব। তো আমি আসলে পড়াশোনার মাঝখানে অনেক কষ্ট বলবো না, আসলে ভাল লাগে সবাই যখন বলে যে না উপকৃত হচ্ছি, তো সেই জন্য সবার কমেন্ট দেখে ভাল লাগে এবং মনে হচ্ছে যে আমি আমার জায়গা থেকে হয়তো কারো হেল্প করতে পারতেছি, জাস্ট এই জিনিসটা থেকেই ভিডিও মেক করা। তো আমার যদি আজকের আলোচনা যদি ভালো লাগে এবং আপনি যদি উপকৃত হন, তাহলে অবশ্যই রেসপন্স করবেন। যদি রেসপন্স করেন, আমি বুঝতে পারবো যে আপনারা আসলে জিনিসটা পছন্দ করছেন কিনা বা আপনাদের উপকার আসছে কিনা। আর যদি উপকারে না আসে, তাহলে তো আমার সময় নষ্ট করে আসলে ভিডিও মেক করার কোনো কিছু নাই। তো আচ্ছা, তো প্রথমে আমি যদি শুরু করতে চাই, তাহলে আপনারা যদি শুরু করেন, সবসময় একদম শুরু থেকে শুরু করলেন, শেষ করলেন, এভাবে পড়বেন না। ইম্পর্টেন্ট ধরে ধরে পড়তে হবে। তাহলে আমি ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস একদম থ্রোলি বলে দিব। পয়েন্ট নাম্বার 1, আপনি বাংলা আধুনিক যুগের যে শুরুটা আছে, ফোর্ট উইলিয়াম কলেজ, হিন্দু কলেজ, তারপর হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের যে 8জন শিক্ষক, তাদের একদম এক্স্যাক্ট নাম, তাদের সাহিত্যকর্মগুলো একদম মুখস্থ। প্রত্যেকবার ফোর্ট উইলিয়াম কলেজের যে পণ্ডিত, এদের থেকেই একটা কোয়েশ্চেন আসে। হিন্দু কলেজ, তারপর হচ্ছে মানে একদম আধুনিক যুগে যে শুরুটা আছে, আপনি যদি যে কোনো ডাইজেস্ট করেন এটা পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনার এই পুরো পার্টটা পড়ে ফেলতে হবে এবং ওইখানে আসলে কিছু কম বেশির কোনো কিছু নাই, মোটামুটি পুরাটাই পড়বেন, যেহেতু ইম্পর্টেন্ট পার্ট। এই আমি যেগুলো বলবো ইম্পর্টেন্ট পার্ট থেকে কিছু বাদ দেওয়া যাবে না, সবই পড়তে হবে। এরপর হচ্ছে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম থেকে কোয়েশ্চেন হয় না এমন কোনো বিশেষ পরীক্ষা নাই। এবং রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলামের কি পড়বো, এটা তো অনেক কিছু। হ্যাঁ, অনেক কিছু হলে অনেক কিছুই পড়তে হবে, কারণ সবাই পড়তেছে। আপনি পারলেন না মানে মানে আপনি পুরাপুরি কম্পিটিশন থেকে অনেক পিছিয়ে গেলেন। আচ্ছা, তাহলে রবীন্দ্রনাথ পড়তে বা কাজী নজরুল ইসলাম পড়া যায় কিভাবে? ইজি হয় হচ্ছে রবীন্দ্রনাথের যে উপন্যাস আছে, যে ছোট গল্পগুলো আমরা পাঠ্য বইয়ে বেশিরভাগ পড়ছি। আর উপন্যাসগুলা নিয়ে অনেক মুভি আছে, অনেক সারসংক্ষেপ আছে। আপনি রবীন্দ্রনাথের গল্পগুলো এত সুন্দর, যদি উপন্যাস তো পড়ার এখন ধরেন সময় নাই, তো আপনি তাহলে কি করতে পারেন? আপনি কিন্তু সারসংক্ষেপগুলো জানলে আপনার অনেক ভালো লাগবে। আর জানার দরকারটা কি? কারণ হচ্ছে এখন চরিত্র থেকে প্রশ্ন আসে এবং রিটেনে কিন্তু চরিত্র বিশ্লেষণ করতে বলে। তখন আপনার কিন্তু কোনো কুল কিনারা থাকবে না। তো এটা পড়তেই হবে, কিচ্ছু করার নেই। তো রবীন্দ্রনাথ, কাজী নজরুল আমি 1% ও বাদ দিতে পারবো না। এটা আসলে সব ইম্পর্টেন্ট, পড়তে হবে। আচ্ছা, এবার রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম গেল। এবার তাহলে আপনি কি পড়বেন? এবার আর 2 জনের কথা বলবো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তারা খুব ইম্পর্টেন্ট, এদেরও সব পড়বেন। আমি প্রথমে যাদের নাম বলছি তাদের সব পড়তে হবে, পরে আমি যাদের অল্প পড়তে হবে সেগুলো বলে দিব। আচ্ছা, তারপরে আবার আছে হচ্ছে এখানে পঞ্চপাণ্ডব বলে যে 5 জন, সেই 5 জনেরও সব পড়তে হবে, কারণ তাদের সাহিত্যকর্ম একটু কঠিন, নামগুলা কেমন কেমন মনে থাকে না, কিন্তু আসলে পঞ্চপাণ্ডব থেকে প্রত্যেকবার একটা কোয়েশ্চেন আসে। এছাড়া হচ্ছে শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, তারপর হচ্ছে জীবনানন্দ দাশ তো পঞ্চপাণ্ডবের মধ্যেই পড়ে, জসিমউদ্দিন, তারপর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এদেরগুলা ইম্পর্টেন্ট। আর হচ্ছে বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, বিভূতিভূষণ আর সৈয়দ ওয়ালিউল্লাহ আর হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। এই কয়জনের আসলে কিছু বাদ দেওয়ার মতো কিছু নেই, পড়বেন সব। আচ্ছা, এই কয়জন যখন পড়া হয়ে যাবে, আপনারা দয়া করে যদি ভালো মানে আমার এখান থেকে ভালো আউটপুট চান, তাহলে আপনি হচ্ছে একটা খাতা কলম নিয়ে বসে পড়েন, তাহলে হচ্ছে সুবিধা হবে। কারণ পরবর্তী যখন পড়বেন এই সিকোয়েন্সটা ধরে পড়বেন, দেখবেন যে অনেকটা ইমপ্রুভমেন্ট হবে। আচ্ছা, এরপরে চলে যাবেন হচ্ছে চরিত্রতে। প্রত্যেকবার বিশেষ পরীক্ষায় 2টা থেকে 3টা চরিত্র থেকে কোয়েশ্চেন আসে। আচ্ছা, চরিত্র তো তাহলে বললামই। চরিত্রর পরে যদি আপনি কিছু পড়তে চান, সেটা হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম
হ্যাঁ, প্রথম সার্থক উপন্যাস, প্রথম উপন্যাস, প্রথম বিরাম চিহ্ন ব্যবহার করে হয়েছে কোথায়, মানে এই যে প্রথম যেগুলা প্রত্যেকটা ডাইজেস্টে দেখবেন যে একটা চার্ট থাকে প্রথম দিয়ে। আচ্ছা, তারপরে প্রথমের পরে আসবে উপন্যাস, সরি, উপাধি এবং ছদ্মনাম। এই উপাধি ছদ্মনাম থেকেও একটা কোয়েশ্চেন প্রত্যেকবার আসে। তো প্রত্যেকটা কবি রাইটারের উপাধি এবং ছদ্মনাম মাস্ট বি মুখস্থ থাকতে হবে। এছাড়া আগে পত্রিকার নাম আসতো, কে কোন পত্রিকার সাথে ছিল, কাজ করছে। এখন ইদানিং কোয়েশ্চেনটা একটু কম আসে, তারপর পত্রিকাগুলো পড়ে ফেলতে হবে। আচ্ছা, এবার আসি হচ্ছে উক্তি। কার এক একটা লাইন তুলে দিয়ে বলা হচ্ছে যে এটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে বা এটা কার উক্তি। তো এগুলা কিন্তু ডাইজেস্টের একদম শেষের দিকে কিন্তু সব দেওয়া আছে উক্তিগুলা। হ্যাঁ, তো এইগুলা হচ্ছে পড়তে হবে। এইগুলা যখন পড়া শেষ হবে, আরেকটা জিনিস যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাষা আন্দোলন এবং হচ্ছে মুক্তিযুদ্ধ। ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটা, উপন্যাস কোনটা, প্রথম কোনটা, চলচ্চিত্র কোনটা, মুক্তিযুদ্ধ কেন্দ্রিক উপন্যাস কোনটা, স্বল্পদৈর্ঘ্য ছবি, তারপর হচ্ছে পূর্ণদৈর্ঘ্য ছবি, প্রামাণ্য চিত্র, তারপর হচ্ছে উপন্যাস, নাটক, প্রবন্ধ, এগুলা প্রত্যেকটা স্পেসিফিকভাবে পড়তে হবে। দেশভাগ, তেভাগ আন্দোলন, এইগুলা পড়তে হবে। আর শেষে বলবো হচ্ছে একই নামের সাহিত্যকর্ম। হ্যাঁ, একই নামে ধরেন হচ্ছে মানে কাছাকাছি নাম, যেমন সঞ্চয়িতা আর সঞ্চিতা। সঞ্চয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের, সঞ্চিতা হচ্ছে কাজী নজরুল ইসলাম। তো এরকম একই নামের অনেকগুলো আছে। যেমন দেনা পাওনা যদি উপন্যাস বলে তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বা দেনা পাওনা যদি ছোট গল্প বলে তাহলে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। এই একই নামের যেগুলো, এগুলা মনে করেন একটা কোয়েশ্চেন দাও মানে টুক মারলো, এবং পরীক্ষার হলে আপনি যতই পড়ে যান মাথা গরমের কারণে উল্টা একটা ভুল অ্যান্সার হবে, নেগেটিভ মার্কিং হবে। এর জন্য একই নামের জিনিসগুলো একটু ভালো করে পড়বেন। এগুলো কিন্তু প্রত্যেকটা ইয়ার পিছনেই কিন্তু দেওয়া থাকে। আচ্ছা, এই সবগুলা পড়ার পরে এই জিনিসগুলো যত পড়া হয়ে যায়, হ্যাঁ, আগে এগুলার প্রায়োরিটি লিস্ট, তারপরে হয়ে গেলে তারপর আপনি এমন কয়েকটা সাহিত্যকর্ম যেগুলো হচ্ছে বেছে বেছে পড়তে হবে, সেই জিনিসগুলো হচ্ছে পড়বেন। আচ্ছা, এখন যেগুলা বেছে বেছে পড়তে হবে এবং যে জিনিসগুলা খুব ইম্পর্টেন্ট, মানে প্রায় পরীক্ষাতেই আসে, মানে একটা রাইটারের সব পড়তে হয় না, যার কয়েকটা জিনিস খুব হাইট, সেই জিনিসগুলো একটু বলবো। তো প্রথমে আমি বলবো হচ্ছে রাজা রামমোহন রায়। তো রাজা রামমোহন রায় থেকে হচ্ছে বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, এটা একটু ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে প্যারিচাঁদ মিত্রের হচ্ছে আলালের ঘরে দুলাল, এটা হচ্ছে প্রথম উপন্যাস। এছাড়া তিনি হচ্ছে আচ্ছা, আলালের ঘরে দুলালের চরিত্রটাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, রামনারায়ণ তর্করত্ন, এখান থেকে হচ্ছে নাটক কুলীন, কুল সর্বস্ব, আর হচ্ছে রত্নাবলী। আর প্রহসন হচ্ছে উভয় সংকট। এতে কিন্তু যে একটা দুইটা নাম বলতেছে, একটা দুইটা এগুলোই পড়তে হবে। দীনবন্ধু মিত্র, তার ক্ষেত্রে হচ্ছে ওই যে ইন্ডিগো প্লান্টিং মিরর, তার নীল দর্পণ নাটকটা, এটা যে ইয়া করছে, ইংলিশে ট্রান্সলেট করছে মাইকেল মধুসূদন দত্ত। সো দীনবন্ধু মিত্রের নীল দর্পণ কত সালে প্রকাশিত হয়েছে, আর তার প্রহসন সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো, আর জামাই বরিক, এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, বিহারীলালকে ভোরের পাখি বলা হয়, আর তার একটা আছে শ্রেষ্ঠ কাব্য, সেটা হচ্ছে শারদা মঙ্গল। এটা কিন্তু হচ্ছে চণ্ডী মঙ্গল, তারপর হচ্ছে মনসা মঙ্গল, এটার সাথে কিন্তু শারদা মঙ্গল, তো এটা কিন্তু প্যাচ লাগতে পারে। শারদা মঙ্গল কিন্তু আধুনিক, এবং এটা বিহারীলালের এবং তাকে গীতি কবিতার জনক বলা হয়। আচ্ছা, ওইখানে বলতে ভুলে গেছি, মীর মোশাররফ হোসেন সব পড়তে হবে, মীর মোশাররফ হোসেনের নামটা বলতে ভুলে গেছিলাম। আচ্ছা, কায়কোবাদের হচ্ছে মহাকাব্য হচ্ছে মহাশ্মশান, এটা খুব ইম্পর্টেন্ট। কায়কোবাদের মহাশ্মশান। আর গীতিকাব্য হচ্ছে অশ্রুমালা। আনোয়ারা নজিবুর রহমান, নজিবুর রহমানের উপাধি হচ্ছে সাহিত্যরত্ন। দ্বিজেন্দ্রলাল রায়ের একটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শাহজাহান নামের নাটক। তার ঐতিহাসিক নাটক হচ্ছে শাহজাহান, নূরজাহান, তারাবাই। আচ্ছা, প্রমোদ চৌধুরী হচ্ছে সে সবুজ পত্রিকার সাথে ছিল। এছাড়া তার গল্প গ্রন্থ হচ্ছে চারিয়ারি কথা, নীললোহিত। আর প্রবন্ধ গ্রন্থ হচ্ছে তেলনুল লাকড়ি, আর প্রবন্ধ হচ্ছে সাহিত্যে খেলা।
এছাড়া হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তার একটা খুব ইম্পর্টেন্ট একটি কালমের কথা, মুক্তিযুদ্ধ ভিত্তিক এটা উপন্যাসটা খুব ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে কবি কবি উপন্যাসে হচ্ছে ডোম সম্প্রদায় নিয়ে কথা বলছে। এছাড়া আছে 1971 কোয়েশ্চেন আসে 1971 এটা কি উপন্যাস নাকি কি, তো 1971 হচ্ছে উপন্যাস, আর এটা লিখছে হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, প্রকাশিত হয়েছে 1972 সালে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর আবুল মনসুর আহমদ, এটার খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আমার দেখা রাজনীতির 50 বছর, এটা অনেক অনেক ভালো একটা বই, অনেক মোটা বই, কেউ চাইলে পড়তে পারেন, এটা খুবই জোস একটা বই। শেরে বাংলা হইতে বঙ্গবন্ধু, গ্যালিবারের সফরনামা, আয়না, এগুলো তো হচ্ছে গল্প গ্রন্থ। সৈয়দ মোস্তফা আলীর হচ্ছে ভ্রমণ কাহিনী দেশে বিদেশে, এখানে হচ্ছে কাবুল শহর নিয়ে কথা বলা হয়েছে। আর রম্যরচনা হচ্ছে পঞ্চতন্ত্র আর ময়ূরপন্থী। আর আরেকটা হচ্ছে শিশুতোষ গ্রন্থ, সেটা হচ্ছে চাচা কাহিনী, এটা খুব ইম্পর্টেন্ট। চতুরঙ্গ হুমায়ুন কবির, ইম্পর্টেন্ট। নুরুল মোমেনের হচ্ছে নেমেসিস, আর হচ্ছে হিংটিং ছট। আচ্ছা, মানিক বন্দ্যোপাধ্যায়েরও সব পড়তে হবে, মানিক বন্দ্যোপাধ্যায়ের নামটা বলতে ভুলে গেছি। সুফিয়া কামাল হচ্ছে 71-এর ডায়েরিটা তো আসলে ওইখান থেকেই পড়তে পারবেন, ওই যে মুক্তিযুদ্ধ ভিত্তিক যখন পড়বেন। আবু জাফর শামসুদ্দিন, ওনার শুধু পদ্মা মেঘনা যমুনা, এটা পড়লেই হবে। অদ্বৈত মল্লবর্মণ হচ্ছে তিতাস একটি নদীর নাম, এটা ইম্পর্টেন্ট। আর আহসান হাবিবের সারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাব, দুই হাতে দুই আদিম পাথর, বিদীর্ণ দর্পণে মুখ, আর বিদীর্ণ দর্পণে মুখ, এটার একটা কবিতা হচ্ছে সেই অস্ত্র, আমাদের কিন্তু পাঠ্য বই ছিল এটা আসে। শওকত ওসমানের তো সব পড়তে হবে, আগেই বলছিলাম মনে হয়। ফরুক আহমেদ, সে হচ্ছে রেনেসার কবি, তার কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, সাত সাগরের মাঝি, হাতেম তাই, সিরাজাম মুনিরা, এই তিনটা পড়লেই হবে। মোহাম্মদ আব্দুল হাই, ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব, আর বিলেতে 750 দিন, খুব ইম্পর্টেন্ট। সিকান্দার আবু জাফর হচ্ছে সিরাজউদ্দৌলা, এটা ইম্পর্টেন্ট। নীলিমা ইব্রাহিমের 20 শতকের মেয়ে, যে অরণ্যে আলো নাই, এটা তো মুক্তিযুদ্ধ ভিত্তিক। আর মুনির চৌধুরী হচ্ছে রক্তাক্ত প্রান্তর, যেটা হচ্ছে মহাশোষণকে কেন্দ্র করে লেখা। আর মুনির চৌধুরীর কবর, এটা তো আপনারা 52 পটভূমিতে লেখাটা তো পড়বেনই। এছাড়া মুনির চৌধুরী মুখরা রমণী বশীকরণ, রূপার কৌটা, কেউ কিছু বলতে পারে না, খুব ইম্পর্টেন্ট। আবু ইসাকের হচ্ছে সূর্য দিগল বাড়ি, এটা চরিত্র সহ ইম্পর্টেন্ট। শহীদুল্লাহ কায়সার, তার হচ্ছে রাজবন্দির রোজনামচা, তাহলে কারাগারের রোজনামচা হচ্ছে শেখ মুজিবুর রহমানের, আর রাজবন্দির রোজনামচা হচ্ছে শহীদুল্লাহ কায়সার। এছাড়া তার উপন্যাস হচ্ছে দুইটা খুব ইম্পর্টেন্ট, সারেঙ্গো আর হচ্ছে সংসপ্তক। সারেঙ্গো হচ্ছে সমুদ্র উপকূলীয় নাবিকদের জীবন কাহিনী। শামসুর রহমানের কবিতাগুলা খুব ইম্পর্টেন্ট, পড়তে হবে। যেমন তার কাব্যগ্রন্থ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, বুক তার বাংলাদেশের হৃদয়। শামসুর রহমান তো পুরাই পড়তে হবে, আগেই বলছিলাম। আলাউদ্দিন আল আজাদ, এটা হচ্ছে কয়েকটা জিনিস, 23 নম্বর তৈলচিত্র, কর্ণফুলিতে হচ্ছে এটা হচ্ছে ক্ষুদ্র জাতিসত্তাদের নিয়ে লেখা। নরকে লাল গোলাপ, এটা তার বিখ্যাত নাটক। আবু জাফর ওবায়দুল্লাহ, আমি কিংবদন্তির কথা বলছি, এটা তো আমাদের পাঠ্য বই ছিল। কোনো এক মাকে মাগো ওরা বলে, এগুলো ইম্পর্টেন্ট। জহির রায়হানের হচ্ছে সঙ্গম, জীবন থেকে নেওয়া, শেষ বিকেলের মেয়ে, বরফ গলা নদী, তৃষ্ণা, 21-এর গল্প। এছাড়া হচ্ছে 1000 বছর ধরে, এগুলো তো আমাদের সাথে ছিলই, এটার জন্য সে আদমজি পুরস্কার পাইছে। মমতাজ উদ্দিন আহমেদের হচ্ছে বিবাহ, 1971। দেখেন, এর আগের বার কিন্তু আমি একটা 1971 উপন্যাস বলছি, এবার 1971 একটা নাটক আছে, নাটকটা হচ্ছে মমতাজ উদ্দিন আহমেদ, ঠিক আছে। তারপর দেখেন দুই বোন, এটা নাটকটা হচ্ছে মমতাজ আহমেদ, আর হচ্ছে দুই বোন উপন্যাস কিন্তু আবার রবীন্দ্রনাথ ঠাকুর।
তো এই জন্য সেম টাইপের জিনিসগুলো একটু কনফিউশন ক্লিয়ার করে পড়তে হবে। যেমন কবর নাটকও আছে, আবার কবর কবিতাও আছে। একদম কবর দেখাই মনির চৌধুরী দাগাই দিলে কিন্তু ভুল। কবর কি কবিতা বলছে না কবর নাটক বলছে, এটা কিন্তু পাশে দেখতে হবে। অনেকে কোয়েশ্চেন দেখে লাফা একদম দাগানো শুরু করে দেয়, এটা করা যাবে না। সৈয়দ শামসুল হক তো বললামই সব পড়তে হবে। আল মাহমুদেরও সব পড়তে হবে, তবে আল মাহমুদের এটা হচ্ছে কি উপমহাদেশ, এটা খুব ইম্পর্টেন্ট। রাজিয়া খান বটতলার উপন্যাস খুব ইম্পর্টেন্ট। ডক্টর আনিসুজ্জামান স্বরূপের সন্ধানে, এটা ইম্পর্টেন্ট। হাসান আজিজুল হকের হচ্ছে আগুন পাখি। আব্দুল্লাহ আল মামুনের সুবচন নির্বাসনে। আহমেদ সফা গাভী বৃত্তান্ত, ওস্কার, আর হচ্ছে অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী, জাগ্রত বাংলাদেশ, যদ্যপি আমার গুরু, বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস। নির্মলেন্দু গুণের হচ্ছে প্রেমাংশুর রক্ত চাই। হুলিয়া স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো, এটা আমাদের ছিল। চাষাভূষার কাব্য, মুজিব লেনিন ইন্দিরা, এটা ইম্পর্টেন্ট। সেলিনা হোসেনের তো হাঙ্গর নদীর গ্রেনেড, নিরন্তন ঘণ্টাধ্বনি, কাটাতারে প্রজাপতি, গায়ত্রী সন্ধ্যা, খুব ইম্পর্টেন্ট। এছাড়া হুমায়ুন আজাদের অলৌকিক স্টিমার, সবকিছু নষ্টদের অধিকারে যাবে। তারপর হচ্ছে নারী, পাকসার জমিন, সাতবাদ। আবুল হাসানের রাজা যায় রাজা আসে, পৃথক পালঙ্ক। আর হুমায়ুন আহমেদের তো আমরা এমনিই সব পারি, পড়ে নিবেন। সেলিম আল দিনের হচ্ছে কীর্তন খোলা। তারপর হচ্ছে আপনার হাড্ডাহাড্ডি, মুনতাসির ফ্যান্টাসি, জন্ডিস ও বিবিধ বেরোন। শেষ। তো আমি যেগুলা বললাম এগুলো আমি কিন্তু, আপনি যদি পড়তে চান অনেক সাহিত্যিক, আমি সেই সাহিত্য আমি একদম খুঁজে খুঁজে বের করছি। এটা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করে বের করা, এবং মানে একটা এমন কিছু কবি সাহিত্যিক আছে যাদের আসলে কোনো ইম্পর্টেন্ট বলে কিছু নেই, সব পড়তে হয়। আবার এমন কিছু আছে যাদের একটা বা দুইটা নাম করলে এনাফ। তো লাস্টে আমি যেগুলো বলছি হয়তো অনেক মনে হইতে পারে, বাট দাগাবেন দেখবেন অল্প কিছু। তো আমি জানি না আসলে কতটুকু উপকার হবে, বাট আমার কাছে যেই জিনিসগুলো আছে, আমি যেই জিনিসগুলো অল ওভার ধারণা করতে পারছি সেটাই দিলাম। তো সবার কি আসলে এটা দিয়ে কোনো হেল্প হলো কিনা এটা একটু কাইন্ডলি জানাবেন, তাহলে হয়তো আমি এই জিনিসটা কন্টিনিউ করব। প্লে লিস্ট করে আমি প্রত্যেকটা সাবজেক্টেরই, যে এখন তো পড়ায় দেওয়ার মতো অবস্থা নাই, আপনাদের কি পড়তে হবে, তা আমি হয়তো ইম্পর্টেন্ট বলে দিলাম, আপনারা বাকিটা পড়ে নিলেন। সবাই তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।